সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমাদের এই চলমান লাইভ ক্লাসের অষ্টম ক্লাস চলছে। তো অষ্টম ক্লাসে আমার সাবজেক্ট তোমরা জানোই যে ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালস, সাবজেক্ট কোড হচ্ছে 66822। তো এটা হচ্ছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের দ্বিতীয় পর্বের সিভিল উড, সিরামিক্স, গ্লাস, আইপিসিটি এবং ম্যাকাট্রনিক্স টেকনোলজির ছাত্রছাত্রীদের জন্য। এটার সাবজেক্ট কোড হচ্ছে 66822। আর উপস্থাপন করছি আমি সৈয়দ গোলাম কিবরিয়া, জুনিয়র ইনস্ট্রাক্টর, ইলেকট্রনিক্স টেকনোলজি, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট, রংপুর। তো আশা করি তোমরা আমার ক্লাস শুনতে পাচ্ছ। তা আজকের লাইভ ক্লাস 8-এ, অষ্টম লাইভ ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। শুনতে পাচ্ছ নিশ্চয়ই? তো আমরা গত ক্লাসে অর্থাৎ লাইভ ক্লাস 7-এ চ্যাপ্টার 6 সম্পর্কে চ্যাপ্টার 6-এ আমরা আলোচনা করেছিলাম। তো সেই চ্যাপ্টার 6-এর যে বিষয়গুলো সম্পর্কে আমরা আলোচনা করেছি সেই বিষয়গুলো একটু আমরা দেখার চেষ্টা করি। এগুলো হচ্ছে ট্রানজিস্টর বায়াসিং এর প্রয়োজনীয়তা ছিল, ট্রানজিস্টরের সঠিক বায়াসিং এর শর্তগুলো কি ছিল সেটা আমরা দেখার চেষ্টা করেছি, ট্রানজিস্টরের এসি লোড লাইন এবং ডিসি লোড লাইন সম্পর্কে আলোচনা করেছিলাম, এবং সেই সাথে বিবিধ কিছু আলোচনা ছিল। তা আজকে অষ্টম ক্লাসে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেই বিষয়গুলো হচ্ছে, আজকের টপিকটা হচ্ছে বিজেটি অ্যাম্প্লিফায়ার। মূলত আমরা বিজেটি এমপ্লিফায়ার সম্পর্কে আলোচনা করব, এমপ্লিফিকেশন এবং এর গেইন সম্পর্কে আলোচনা করব। সেই সাথে এমপ্লিফায়ারের শ্রেণীবিভাগ, বিভিন্ন ধরনের এমপ্লিফায়ার, যেমন কমন ইমিটার এমপ্লিফায়ারের অপারেশন সম্পর্কে আমরা আলোচনা করব, ডিসি এবং এসি ইকুইভ্যালেন্ট সার্কিট সম্পর্কে আমরা দেখব, কমন বেজ এমপ্লিফায়ারের অপারেশন সম্পর্কে আলোচনা করব, কমন কালেক্টর এমপ্লিফায়ারের অপারেশন সম্পর্কে আমরা আলোচনা করব। তো আমরা শুরু করি। প্রথমেই আছে হচ্ছে আমাদের বিজেটি এমপ্লিফায়ার। বিজেটি বলতে বোঝায় হচ্ছে বাইজাংশন ট্রানজিস্টর। তো এটা আমরা এর আগের ক্লাসগুলোতে আমরা আলোচনা করেছিলাম যে বিজেটিটা কি এই সম্পর্কে। তো মূলত এমপ্লিফায়ারটা কি এইটা আমরা একটু দেখার চেষ্টা করি। তো এমপ্লিফায়ারটা হচ্ছে যে ডিভাইসের ইনপুটে ছোট মানের সিগন্যাল প্রয়োগ করে আউটপুটে বড় বা বর্ধিত মানের সিগন্যাল পাওয়া যায়, তাকে বা সেই ডিভাইসকে এমপ্লিফায়ার বলা হয়। এমপ্লিফিকেশনের ক্ষেত্রে যদি বাইপোলার জাংশন ট্রানজিস্টর ব্যবহার করা হয় তবে তাকে বলা হচ্ছে বিজেটি এমপ্লিফায়ার। তাহলে আমরা এমপ্লিফায়ার বলতে কি বুঝি, যে এর ইনপুটে আমরা যে সিগন্যালটা দিব আউটপুটে আমরা বর্ধিত আকারে সেই সিগন্যালটা আমরা আউটপুটে পাবো। তো এক্ষেত্রে মেইন যে কম্পোনেন্টটা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে ট্রানজিস্টর। সেক্ষেত্রে যদি আমরা বাইপোলার জাংশন ট্রানজিস্টর ব্যবহার করি বা বিজেটি ব্যবহার করি তাহলে সেটাকেই বলা হবে আমাদের বিজেটি এমপ্লিফায়ার। তো একটা বেসিক ব্লক ডায়াগ্রাম আমরা দেখব এখন, এমপ্লিফায়ারের বেসিক ব্লক ডায়াগ্রাম। তো এখানে তোমরা খেয়াল করো যে এই বেসিক ব্লক ডায়াগ্রামটার মধ্যে মূল সার্কিটটা হচ্ছে আমাদের কোনটা, এই এমপ্লিফায়ার সার্কিটটা। এই এমপ্লিফায়ার সার্কিটের আমরা কার্যক্ষম করার জন্য কি দিয়েছি, ডিসি সাপ্লাই এখানে আমরা প্রয়োগ করেছি। তো এই এমপ্লিফায়ার সার্কিটের ইনপুট, এটা হচ্ছে ইনপুট অংশ, এটা হচ্ছে আউটপুট অংশ। তো ইনপুটে দেখো আমরা একটা সাইন ওয়েভ দিয়েছি, এখানে ছোট একটা সাইন ওয়েভ দিয়েছি। এই ইনপুট থেকে এমপ্লিফাই হবে, এমপ্লিফায়ারকে পাওয়ার সাপ্লাই দিব আমরা ডিসি পাওয়ার সাপ্লাই, এবং আউটপুটে আমরা এই বড় মানের সিগন্যালটা পাবো। ইনপুটেও এসি সিগন্যাল, আউটপুটেও এসি সিগন্যাল। ইনপুট যে ফেজে আছে আউটপুটও সেই ফেজেই আমরা পাচ্ছি এখানে। তো শুধুমাত্র কি হচ্ছে যে সিগন্যালটা আমরা দিচ্ছি ইনপুটে ছোট এবং আউটপুটে আমরা সিগন্যালটা পাচ্ছি বড়। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে এই বেসিক ব্লক ডায়াগ্রামটা এমপ্লিফায়ারের। এরপরে আসি আমরা এমপ্লিফিকেশন এবং গেইন বলতে আমরা কি বুঝি। তো এমপ্লিফিকেশনটা কি? এমপ্লিফিকেশন হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো এমপ্লিফায়ারের ইনপুটে ছোট মানের সিগন্যাল প্রয়োগ করে আউটপুটে বড় বা বর্ধিত মানের সিগন্যাল পাওয়া যায়। তাহলে কি বোঝা যাচ্ছে যে এমপ্লিফিকেশনটা, যে এমপ্লিফাই করার যে প্রসেসটা যা বা প্রক্রিয়াটা, সেটাকেই বলা হচ্ছে আমাদের এমপ্লিফিকেশন। আর গেইন বলতে আমরা কি বুঝি? গেইন খুবই সহজ একটা বিষয়, সেটা যে কোনো ডিভাইসের ক্ষেত্রে হতে পারে। তো এমপ্লিফায়ারের ক্ষেত্রে এর আউটপুট ইলেকট্রিক্যাল রাশি এবং ইনপুট ইলেকট্রিক্যাল রাশি এর অনুপাতকে বলা হচ্ছে গেইন, অর্থাৎ আউটপুট ভাগ ইনপুট ইকুয়াল হচ্ছে আমাদের গেইন।
তো এই গেইনকে সাধারণত তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আমাদের কারেন্ট গেইন। কারেন্ট গেইনটা হচ্ছে ইনপুট কারেন্ট এবং আউটপুট কারেন্ট, এই দুইটার যে পার্থক্যটা বা যে অনুপাতটা সেটাকেই বলা হচ্ছে আমাদের কারেন্ট গেইন। তো একই রকম ভাবে আছে আর একটা ভোল্টেজ গেইন। ইনপুটে আমি যদি ভোল্টেজ দিই, যে ভোল্টেজটা দেবো আউটপুটে তার চেয়ে বেশি মানের ভোল্টেজ পাবো, এবং এই আউটপুট ভাগ ইনপুট যে রেশিওটা আমাদের হবে সেটাকেই বলা হচ্ছে ভোল্টেজ গেইন। একই রকম ভাবে পাওয়ার গেইন বলতে আমরা কি বুঝি? তো পাওয়ারটা হচ্ছে এই ভোল্টেজ এবং কারেন্টের গুণফল। তো এই পাওয়ার আউটপুট পাওয়ার ভাগ ইনপুট পাওয়ার বলতে আমরা বুঝবো যে এটা হচ্ছে আমাদের পাওয়ার গেইন। তো গেইন সম্পর্কে আমাদের আলোচনা পরবর্তী চ্যাপ্টারে আছে, তখন আমরা সেই আলোচনাটা করব। এখন আমরা আসি যে ক্লাসিফিকেশন অফ এমপ্লিফায়ার, এমপ্লিফায়ারের শ্রেণী বিভাগ সম্পর্কে আমরা এখন একটু আলোচনা করব। তো এমপ্লিফায়ারের শ্রেণী বিভাগ আসলে অনেক বড় একটা বিষয়, বিভিন্ন ধরনের এমপ্লিফায়ার আছে। তো তো আমি তোমাদেরকে একটা ছকের মাধ্যমে আমি এটা বোঝানোর চেষ্টা করতেছি, তোমরা একটু খেয়াল করো। এই ছকটা মনে রাখতে পারলে তোমরা এই এমপ্লিফায়ারের শ্রেণী বিভাগ মনে রাখতে পারবে এবং পরীক্ষার খাতায় লিখতে পারবে। তো খেয়াল করো, দেখো এখানে আমি লিখেছি যে ইনপুট সিগন্যাল। ইনপুট সিগন্যালের উপর ভিত্তি করে এমপ্লিফায়ারকে কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে স্মল সিগন্যাল এমপ্লিফায়ার, একটা হচ্ছে লার্জ সিগন্যাল এমপ্লিফায়ার। অর্থাৎ ছোট সিগন্যাল এমপ্লিফায়ার, অর্থাৎ ছোট সিগন্যাল দিব একটু ওর চেয়ে একটু বড় মানের সিগন্যাল এমপ্লিফাই করবে, বড় সিগন্যাল দিব এর চেয়ে আরো বেশি বড় মানের সিগন্যালটাকে সে এমপ্লিফাই করবে। আউটপুট নেচারের উপরে ভিত্তি করে আমরা এমপ্লিফায়ারকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ভোল্টেজ এমপ্লিফায়ার, আর একটা হচ্ছে কারেন্ট এমপ্লিফায়ার। তাহলে মূলত যে এমপ্লিফায়ারটা ভোল্টেজ এমপ্লিফায়ার হিসেবে ব্যবহার করা হয় সেটাকে আমরা কারেন্ট এমপ্লিফায়ার হিসেবে ব্যবহার করতে পারবো না। তো সেজন্যই মূলত এটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে আমাদের ভোল্টেজ এমপ্লিফায়ার, আর একটা হচ্ছে কারেন্ট এমপ্লিফায়ার। কারেন্ট এমপ্লিফায়ার কি করবে? কারেন্টটাকে সে বিবর্ধিত করবে, আর ভোল্টেজ এমপ্লিফায়ারটা কি করবে? ভোল্টেজটাকে সে বিবর্ধিত করবে। ফ্রিকোয়েন্সি রেসপন্স, ফ্রিকোয়েন্সি রেসপন্সের উপর ভিত্তি করে এমপ্লিফায়ারকে তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অডিও ফ্রিকোয়েন্সি এমপ্লিফায়ার। অডিও ফ্রিকোয়েন্সি সাধারণত আমরা যে কথা বলি, হ্যাঁ, এই সাউন্ডগুলোকে যে আমরা এমপ্লিফাই করব সেইটাকে বলা হচ্ছে অডিও ফ্রিকোয়েন্সি এমপ্লিফায়ার। এরপরে আছে ইন্টারমিডিয়েট ফ্রিকোয়েন্সি এমপ্লিফায়ার, তারপরে হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি এমপ্লিফায়ার। বায়াসিং এর উপর ভিত্তি করে দেখো এমপ্লিফায়ারকে আমরা চার ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ক্লাস এ এমপ্লিফায়ার, ক্লাস এবি এমপ্লিফায়ার, ক্লাস বি এমপ্লিফায়ার এবং ক্লাস সি এমপ্লিফায়ার। তো এই প্রত্যেকটা এমপ্লিফায়ার সম্পর্কে আমরা আলোচনা করব আমাদের পরবর্তী ক্লাসে। এই বায়াসিং এর উপর ভিত্তি করে এমপ্লিফায়ারকে যেভাবে ভাগ করা হয়েছে প্রতিটা এমপ্লিফায়ার সম্পর্কে আমরা আলোচনা করব। কনফিগারেশন, কনফিগারেশনের উপর ভিত্তি করে এমপ্লিফায়ারকে তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কমন বেজ এমপ্লিফায়ার, একটা হচ্ছে কমন ইমিটার এমপ্লিফায়ার, আর একটা হচ্ছে কমন কালেক্টর এমপ্লিফায়ার। অর্থাৎ কমন বলতে বোঝাচ্ছে যে ইনপুট এবং আউটপুট উভয়টাতেই এই টার্মিনালগুলো কমন থাকবে। তো এটা আমাদের আজকের ক্লাসের আলোচ্য বিষয় আছে, কমন বেজ, কমন ইমিটার এবং কমন কালেক্টর এমপ্লিফায়ার। আমরা এটা দেখব। লোড রেজিস্ট্যান্স, আউটপুট লোড রেজিস্ট্যান্সের উপর ভিত্তি করে এমপ্লিফায়ারকে দুই ভাগে ভাগ করা যায়। একটাকে বলা হচ্ছে টিউন এমপ্লিফায়ার, একটা হচ্ছে আনটিউন এমপ্লিফায়ার। স্টেজের উপর ভিত্তি করে আমার এমপ্লিফায়ারকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সিঙ্গেল স্টেজ এমপ্লিফায়ার, একটা হচ্ছে মাল্টি স্টেজ এমপ্লিফায়ার। অর্থাৎ একটা স্টেজ, অর্থাৎ একটা আমাদের ব্লক থাকবে, একবারই আমরা শুধুমাত্র এটাকে এমপ্লিফাই করতে পারবো, এটাকে বলা হচ্ছে সিঙ্গেল স্টেজ। আর মাল্টি স্টেজ হচ্ছে একবার এমপ্লিফাই করব, তারপরে হচ্ছে এটাকে আবার এমপ্লিফাই করব, যে আউটপুটটা পাবো সেটাকে আমরা আবার এমপ্লিফাই করব, এটাকে বলা হচ্ছে মাল্টি স্টেজ। এরকম একের অধিক থাকবে আর কি মাল্টি স্টেজ এমপ্লিফায়ারের ক্ষেত্রে। এরপর আছে কাপলিং এর উপর ভিত্তি করে। তো এই যে স্টেজ, বিভিন্ন স্টেজগুলোতে আমরা কিভাবে জোড়া দিব এমপ্লিফায়ার, একটা আউটপুটটাকে আর একটা ইনপুটে আমরা কিভাবে দেব, সেটার উপর ভিত্তি করে এমপ্লিফায়ারকে আবার তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সরাসরি বা ডাইরেক্ট কাপল এমপ্লিফায়ার বলা হয় এটাকে, একটা হচ্ছে আরসি কাপল এমপ্লিফায়ার, অর্থাৎ রেজিস্ট্যান্স এবং ক্যাপাসিটরের মাধ্যমে আমরা সংযোগ করব। একটা হচ্ছে ট্রান্সফরমার কাপল এমপ্লিফায়ার। ট্রান্সফরমারকে আমরা সাধারণত এক্স ফরমার দ্বারা প্রকাশ করে থাকি, এটা তোমরা জানো। তো এটা হচ্ছে ট্রান্সফরমার কাপল এমপ্লিফায়ার। একটা ছোট ট্রান্সফরমার দিয়ে এর আউটপুটটাকে পরবর্তী এমপ্লিফায়ারের, প্রথম এমপ্লিফায়ারের আউটপুটকে দ্বিতীয় এমপ্লিফায়ারের ইনপুটে কানেকশন দেওয়ার জন্য আমরা ছোট মানের ট্রান্সফরমার ব্যবহার করব। তো এটাই হচ্ছে মূলত হচ্ছে আমাদের কাপলিং এর উপর ভিত্তি করে এমপ্লিফায়ারকে তিন ভাগে ভাগ করা যায়। তো আমরা দেখলাম যে মোটামুটি এই হচ্ছে এমপ্লিফায়ারের শ্রেণী বিভাগ। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা
দেখি যে কমন ইমিটার এমপ্লিফায়ার সম্পর্কে আমরা এখন একটু আলোচনা করার চেষ্টা করি। এখানে একটা চিত্র দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে কমন ইমিটার এমপ্লিফায়ার। এটার নামটা কেন কমন ইমিটার হলো, তোমরা এই চিত্রটার দিকে একটু খেয়াল করো। এটা হচ্ছে একটা ট্রানজিস্টর। এটা কি ট্রানজিস্টর? তীর চিহ্নটা বাহিরের দিকে আছে, এটা হচ্ছে আমাদের এনপিএন ট্রানজিস্টর। তো এই এনপিএন ট্রানজিস্টরের ইমিটারকে দেখো, আমি ইনপুটেও কানেকশন দিয়েছি আবার আউটপুটেও কানেকশন দিয়েছি। তাহলে কি হলো যে ইমিটার যে টার্মিনালটা আছে, এই ইমিটার টার্মিনালটা কমন অবস্থায় আছে। কোথায় কমন অবস্থায় আছে? ইনপুটেও কমন অবস্থায় আছে আবার আউটপুটেও কমন অবস্থায় আছে। এজন্য এটার নাম হয়েছে কমন ইমিটার এমপ্লিফায়ার। তো আমার এই কথাগুলো আমি এখানে লিখে দেওয়ার চেষ্টা করেছি। দেখো, এনপিএন ট্রানজিস্টর দিয়ে কমন ইমিটার এমপ্লিফায়ার দেখানো হয়েছে। এখানে R1 R2 ভোল্টেজ ডিভাইডার রেজিস্টার। এই যে বায়াসিং করার জন্য, ট্রানজিস্টরটাকে বায়াসিং করার জন্য আমরা এখানে দুইটা রেজিস্টার ব্যবহার করেছি। একটা হচ্ছে R1, একটা হচ্ছে R2। এটাকে আমরা জানি, আমরা গত ক্লাসে এটা দেখেছি যে বায়াসিং এর কৌশল হিসাবে, যেটা হচ্ছে ভোল্টেজ ডিভাইডার রুল। এই রুল অনুযায়ী আমরা এটাকে বায়াসিং করেছি এই ট্রানজিস্টরটাকে। তাহলে এখানে হচ্ছে R1 এবং R2 হচ্ছে ভোল্টেজ ডিভাইডার রেজিস্টর। আরসি মানে হচ্ছে কালেক্টর রেজিস্টার, যেহেতু সি এখানে আরসি, সি দ্বারা কালেক্টরকে বোঝায়। এই রেজিস্টার আরসি হচ্ছে কালেক্টর রেজিস্টার, এবং এখানে আরই হচ্ছে ইমিটার রেজিস্টার। এই ইমিটারের সাথে যে রেজিস্ট্যান্সটা লাগানো হয়েছে, এই রেজিস্টারটার নাম হচ্ছে ইমিটার রেজিস্টার। এখানে দেখানো হয়েছে সিআই দ্বারা বোঝা যাচ্ছে ইনপুট ক্যাপাসিটর, সিও দ্বারা বোঝা যাচ্ছে আউটপুট ক্যাপাসিটর। আর এখানে আরেকটা ক্যাপাসিটর আমরা ব্যবহার করেছি, এটাকে বলা হচ্ছে সিই, মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের ইমিটার ক্যাপাসিটর। এটাকে বলা হয় বাইপাস ক্যাপাসিটর। এটা মনে রাখবা তোমরা, যে এই ক্যাপাসিটরটাকে যদি আমরা এরকম ভাবে ব্যবহার করি, তাহলে সেটাকে বলা হচ্ছে বাইপাস ক্যাপাসিটর। তো আমরা এই কমন ইমিটার এমপ্লিফায়ারের অপারেশন সম্পর্কে এখন আমরা একটু আলোচনা করব। তোমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করবে। আমি খুব সংক্ষেপে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, খুব অল্প কথায় আমি এটাকে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। এখন দেখো, খেয়াল করো, পজিটিভ হাফ সাইকেলের জন্য ইনপুটে প্রদত্ত ফরওয়ার্ড বায়াস বাড়তে থাকে। যখন আমি এখানে ইনপুটে ফরওয়ার্ড বায়াস দেব, ইনপুটে প্রদত্ত ফরওয়ার্ড বায়াস কি হবে? পজিটিভ হাফ সাইকেল যখন এখানে যাবে এর ইনপুটে, তখন কি হবে? এর ইমিটার কারেন্ট আই এবং আইসি কালেক্টর কারেন্ট বৃদ্ধি পাবে, এবং কি হবে? ভিসিই হ্রাস পাবে। অর্থাৎ কালেক্টর ইমিটার ভোল্টেজটা কি হবে? কমে যাবে, যা আউটপুটকে কি করবে? নেগেটিভের দিকে নিয়ে যাবে। দেখো, খেয়াল করো, আউটপুটটাকে কি করতেছে? নেগেটিভের দিকে নিয়ে আসতেছে। ক্লিয়ার? তাহলে আমি আবার বলি, দেখো, পজিটিভ হাফ সাইকেলের জন্য ইনপুটে প্রদত্ত ফরওয়ার্ড বায়াস বাড়তে থাকে। এর ফলে কি হয়? ইমিটার কারেন্ট এবং কালেক্টর কারেন্ট বৃদ্ধি পেতে থাকে। কিন্তু কি হয়? এখানকার কালেক্টর ইমিটার যে ভোল্টেজটা আছে ভিসিই, এটা কমে যাবে, এবং কমতে কমতে এমন অবস্থায় যাবে যে সেটা জিরোকেও অতিক্রম করে নেগেটিভের দিকে সে বৃদ্ধি পাবে। আবার খেয়াল করো, দেখো, এখন দেখি নেগেটিভ হাফ সাইকেলের জন্য কি হয়। নেগেটিভ হাফ সাইকেলের জন্য ইনপুটে প্রদত্ত ফরওয়ার্ড বায়াস কি হবে? হ্রাস পাবে। যেহেতু নেগেটিভ, সেহেতু সে কমে যাবে, এবং কি হবে? ইমিটার কারেন্ট এবং কালেক্টর কারেন্ট কি হবে? কমে যাবে। আগে যেরকম বেড়ে গেছিল, এখন সেটা কি হবে? কমে যাবে। এবং এখানকার কালেক্টর ইমিটার ভোল্টেজটা কি হবে? বৃদ্ধি পাবে, যা আউটপুটকে পজিটিভের দিকে নিয়ে যাবে। তাহলে কি হলো? পজিটিভ হাফ সাইকেলের জন্য কি হচ্ছে? নেগেটিভের দিকে হচ্ছে বিবর্ধিত আকারে আমরা সিগন্যালটা পাচ্ছি, আবার নেগেটিভ হাফ সাইকেলের জন্য আমরা পজিটিভের দিকে বিবর্ধিত আকারে আমরা আউটপুট সিগন্যালটা পাচ্ছি। তাহলে বিষয়টা কি দাঁড়াইলো? দেখো, ফলে ইনপুটে প্রদত্ত সিগন্যাল আউটপুটে বিবর্ধিত আকারে আউট অফ ফেজ, অর্থাৎ 180 ডিগ্রি ফেজ ডিফারেন্স হবে। অর্থাৎ আমি যদি ইনপুটে পজিটিভ দেই প্রথমে, তাহলে বিবর্ধিত আকারে আউটপুটে আমি নেগেটিভ অংশটা পাবো, আর তারপরে হচ্ছে নেগেটিভ অংশ দিলে আউটপুটে আমি হচ্ছে পজিটিভ অংশটা পাবো। যদি আমি প্রথমে নেগেটিভ দেই, তাহলে কিন্তু এখানে পজিটিভ দিকে আমরা পাবো, তারপরে পজিটিভ দিলে পজিটিভ অংশটা পাবো। তো এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়, যে কমন ইমিটার এমপ্লিফায়ারের আমরা যে সিগন্যালটা দেব, পজিটিভ অংশের জন্য নেগেটিভ দিকে এর হচ্ছে এমপ্লিফাই হবে, এবং নেগেটিভ অংশের জন্য পজিটিভ দিকে এমপ্লিফাই হবে, এবং এটা 180 ডিগ্রি ফেজ অ্যাঙ্গেলে আমরা আউটপুটটাকে পাবো। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, তোমরা এটা একটু মনোযোগ দিয়ে দেখবে। পরীক্ষায় এই এমপ্লিফায়ারটা পরীক্ষায় প্রায়ই আসে। এরপরে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কমন ইমিটার এমপ্লিফায়ার।
কমন ইমিটার এমপ্লিফায়ারের কি দেখবো এখন আমরা বৈশিষ্ট্যটা দেখব। দেখো এই বৈশিষ্ট্যটা আমি তোমাদেরকে একটা চার্টের মধ্যে দেখিয়ে দিয়েছি। কমন ইমিটার ট্রানজিস্টর এমপ্লিফায়ারের ক্যারেক্টারিস্টিক্স, এটার ভোল্টেজ গেইন মিডিয়াম বা মধ্যম মানের হয়ে থাকে, কারেন্ট গেইনটাও মধ্যম মানের, পাওয়ার গেইন কিন্তু অনেক হাই। তাহলে এটাকে আমরা কিভাবে হিসেবে ব্যবহার করতে পারি? পাওয়ার এমপ্লিফায়ার হিসেবে আমরা এটাকে ব্যবহার করতে পারি। ইনপুট আউটপুট ফেজ রিলেশনশিপ, ইনপুট আউটপুট ফেজ রিলেশনশিপ আমি একটু আগে বলেছি, এটা হবে কত? 180 ডিগ্রি আউট অফ ফেজে থাকবে। ইনপুট রেজিস্ট্যান্স মিডিয়াম, আউটপুট রেজিস্ট্যান্স মিডিয়াম। তাহলে এটার যে ক্যারেক্টারিস্টিক্স, এই ক্যারেক্টারিস্টিক্স অনুযায়ী আমরা কমন ইমিটার এমপ্লিফায়ারকে বিভিন্ন কাজে আমরা খুব সহজেই ব্যবহার করতে পারি। এখন আসি আমরা কমন ইমিটার এমপ্লিফায়ারের ডিসি ইকুইভ্যালেন্ট সার্কিট। এর ডিসি ইকুইভ্যালেন্ট সার্কিটটা কিরকম হবে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। এই একটা সার্কিট আছে, এটা হচ্ছে দেখো কমন ইমিটার এমপ্লিফায়ার সার্কিট। এই যে ইমিটারকে কমন করে দিয়েছি ইনপুট এবং আউটপুটে, আর এই দুটোতে হচ্ছে ভোল্টেজ ডিভাইডার রেজিস্টার, এখানে ভোল্টেজ ভিসিসি আমরা সাপ্লাই দিয়েছি, এটা থিওরি সার্কিট। আর এটা হচ্ছে আমাদের ডিসি ইকুইভ্যালেন্ট সার্কিট। তো ডিসি ইকুইভ্যালেন্ট সার্কিটের মধ্যে আমাদের কি ঘটনাটা ঘটে এখন আমরা একটু খেয়াল করে দেখো। ডিসি ইকুইভ্যালেন্ট সার্কিটে কি হয়? ইমিটার জাংশনটি ফরওয়ার্ড বায়াস যুক্ত একটি আদর্শ পিএন জাংশন ডায়োডের ন্যায় আচরণ করে। তাহলে ডিসি সমতুল্য বর্তনীতে কি হয়? ইমিটার জাংশনটা ফরওয়ার্ড বায়াস যুক্ত একটা পিএন জাংশন ডায়োডের মতো সে আচরণ করবে। আর আরেকটা শর্ত হচ্ছে এটার, দেখো আরেকটা শর্ত সে ফুলফিল করে, বেস কালেক্টর জাংশনটি একটি কারেন্ট সোর্স হিসাবে সে এখানে কাজ করে থাকে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের কমন ইমিটার এমপ্লিফায়ারের ডিসি ইকুইভ্যালেন্ট সার্কিট। এখন আমরা এই কমন ইমিটার এমপ্লিফায়ারেরই এসি ইকুইভ্যালেন্ট সার্কিটটা দেখার চেষ্টা করব। এটা কমন ইমিটার এমপ্লিফায়ারের এসি ইকুইভ্যালেন্ট সার্কিটের জন্য আমাদের চিত্রটা এরকম হবে। এই চিত্রটা এরকম হবে, দেখো খেয়াল করো। আগেরটার মতোই এই ডিসি ইকুইভ্যালেন্ট সার্কিটের মতো এসি ইকুইভ্যালেন্ট সার্কিটে কি হবে? ছোট ইনপুট এসি সিগন্যালের ক্ষেত্রে ইমিটার ডায়োডটি, এখানে দেখো ইনপুট সিগন্যালটা কিন্তু আমরা ছোট দিয়েছি এবং এসি সিগন্যাল দিয়েছি, ঠিক আছে? ইমিটার ডায়োডটি রেকটিফিকেশনের কাজ করতে পারে না, তাই এই অবস্থায় এটি একটা রেজিস্টরের ন্যায় আচরণ করে। যখন আমরা এখানে এসি সিগন্যাল প্রয়োগ করি তখন কি হয়? ডায়োডটা ডায়োডের মতো কাজ করতে পারে না আর কি। হ্যাঁ, ইমিটার ডায়োডটা রেকটিফিকেশনের কাজ করতে পারে না। যেহেতু সে রেকটিফিকেশনের কাজ করতে পারে না, তাহলে সে কি করে? একটা রেজিস্ট্যান্সের মতো সে একটা আচরণ করে থাকে এসি ইকুইভ্যালেন্ট সার্কিটের ক্ষেত্রে। আর এসি ইকুইভ্যালেন্ট সার্কিটের ক্ষেত্রে ওই ডিসি ইকুইভ্যালেন্ট সার্কিটের মতোই কি হবে? বেস কালেক্টর জাংশনটি একটি কারেন্ট সোর্স হিসেবে কাজ করবে। তাহলে কারেন্ট সোর্স হিসেবে আমার এসি ইকুইভ্যালেন্ট সার্কিটেও কাজ করবে, ডিসি ইকুইভ্যালেন্ট সার্কিটেও কাজ করবে। ক্লিয়ার? এখন আমরা আসি আমাদের পরবর্তী স্লাইডে। এখানে হচ্ছে আমি দেখানোর চেষ্টা করেছি তোমাদের কমন বেজ এমপ্লিফায়ার। তাহলে বেজ এমপ্লিফায়ার, কমন বেজ এমপ্লিফায়ার এর কথায় বোঝা যাচ্ছে যে এর বেজটা কি থাকবে? ইনপুটে এবং আউটপুটে উভয় ক্ষেত্রেই কি থাকবে? কমন থাকবে। কিন্তু এখানে খেয়াল করে দেখবা যে এখানে কিন্তু ইনপুট সিগন্যালটা আমি যে ফেজে দিয়েছি, আউটপুট সিগন্যালটাও ঠিক একই ফেজে আমি পাবো, আউটপুটে আমরা হচ্ছে এটাকে পাবো। দেখো এখানে ওই আগেরটার মতোই আমি বর্ণনা দেওয়ার চেষ্টা করেছি। চিত্রে এখানে কি দেখানো হয়েছে? এনপিএন ট্রানজিস্টর দিয়ে একটা কমন বেজ এমপ্লিফায়ার দেখানো হয়েছে। এটা একটা এনপিএন ট্রানজিস্টর, তীর চিহ্ন বাহিরের দিকে আছে। তাহলে কমন বেজ এমপ্লিফায়ার দেখিয়েছি আমি এনপিএন ট্রানজিস্টর দিয়ে। এখানে আরসি কালেক্টর রেজিস্টার এবং আরই ইমিটার রেজিস্টার। এই দেখো আরই হচ্ছে ইমিটার রেজিস্টার, ইমিটারের সঙ্গে লাগানো আছে, এবং আরসি হচ্ছে কালেক্টর রেজিস্ট্যান্স, এই যে কালেক্টর, কালেক্টরের সাথে লাগানো আছে, এই জন্য এটার নাম হয়েছে আরসি। এখানে ইনপুট এবং আউটপুট দুইটাকে আমরা সিসি দ্বারা প্রকাশ করেছি, সিসি। অর্থাৎ দেখো ইনপুট ক্যাপাসিটর হচ্ছে সিসি দ্বারা প্রকাশ করেছি, আউটপুটটাকেও আমরা ওই সিসি দ্বারা প্রকাশ করেছি, ক্যাপাসিটর। ভিবিবি হলো বেজ বায়াস ভোল্টেজ এবং ভিসিসি হলো কালেক্টর টু বেজ ভোল্টেজ। এখানে যে ভিসিসি আমরা ভোল্টেজ দিয়েছি সেটা হচ্ছে কালেক্টর টু বেজ ভোল্টেজ। এখন কমন বেজ এমপ্লিফায়ারের কার্যপ্রণালীতে আমরা আসি, যে এটা কিভাবে কাজ করে। খেয়াল করো এখানে পজিটিভ হাফ সাইকেলের জন্য ভিবিই গ্রাউন্ডের সাপেক্ষে নেগেটিভ হওয়ার কারণে, তাহলে ভিবিই কি হচ্ছে? গ্রাউন্ডের সাপেক্ষে নেগেটিভ হয়ে যাচ্ছে। এর কারণে কি হবে? ফরওয়ার্ড বায়াসটা কি হবে? কমে যাবে। ফলে কি হবে? বেস কারেন্ট, ইমিটার কারেন্ট এবং কালেক্টর কারেন্ট এদের মানও আস্তে আস্তে কমে যাবে। তো এদের মানটা কমে গেলে কি হবে? আইসি আরসি ভোল্টেজ ড্রপও কমে যাবে। কিন্তু এই
তোমাদের খেয়াল করো, দেখো কালেক্টর এবং বেজের মধ্যবর্তী যে ভোল্টেজটা আছে ভিসিবি, এই ভোল্টেজটা কি হবে, বৃদ্ধি পাবে। এভাবেই আউটপুটে আমরা কি করতে পারি, কি পেতে পারি, দেখো বিবর্ধিত আকারে একটা পজিটিভ হাফ সাইকেল আমরা আউটপুটে আমরা এখান থেকে পাবো। খেয়াল করো, এই ভোল্টেজটা কমে যাওয়া মানে এই ভোল্টেজটা বাড়া, এই ভোল্টেজটা বাড়লেই আমরা আউটপুটে একটা বিবর্ধিত আকারে পজিটিভ হাফ সাইকেল আমরা পাবো। একই রকম ভাবে যখন আমরা নেগেটিভ হাফ সাইকেল প্রয়োগ করব এর ইনপুটে, তখন কি হবে, বিবর্ধিত আকারে আমরা এই নেগেটিভ হাফ সাইকেলটা আমরা পাবো একই রকম ভাবে। খেয়াল করো, একই রকম ভাবে এই পজিটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে যেরকম এখানকার ভোল্টেজটা কমে গেছে, এখানকার ভোল্টেজটা বেড়ে গেছে, তাহলে নেগেটিভ হাফ সাইকেলের ক্ষেত্রেও তাই হবে, আমরা আউটপুটে কি পাবো, নেগেটিভ বিবর্ধিত আকারে একটা সিগন্যালের অংশ বিশেষ আমরা পাবো। এটা কি হবে, ইনপুটে প্রদত্ত সিগন্যাল আউটপুটে বিবর্ধিত আকারে একই ফেজে পাওয়া যাবে। এর মধ্যে এই কমন বেজ এমপ্লিফায়ারের ক্ষেত্রে কিন্তু কোনো ফেজ ডিফারেন্স হবে না। ইনপুট আমরা যে ফেজে দিব সিগন্যালটা, আউটপুট সিগন্যালটা আমরা একই ফেজে আমরা পাবো। তো এটা সাধারণত এই জন্য আমরা বেশি ব্যবহার করে থাকি, এমপ্লিফায়ার হিসাবে আমরা কমন বেজ এমপ্লিফায়ারকে বেশি ব্যবহার করে থাকি। এরপরে আছে আমাদের কমন কালেক্টর এমপ্লিফায়ার। এটাকে আমরা সাধারণত এমপ্লিফায়ার হিসেবে খুব কম ব্যবহার করে থাকি। তোমরা খেয়াল করো, এখানে আমি বলি, তোমরা দেখো যে এখানে কি দেওয়া আছে, এটাও এনপিএন ট্রানজিস্টর, কিন্তু দেখো এনপিএন ট্রানজিস্টর দিয়ে এখানে কমন কালেক্টর এমপ্লিফায়ার দেখানো হয়েছে। আরসি কালেক্টর রেজিস্টার, আরবি হচ্ছে বেজ রেজিস্টার, সিসি হচ্ছে ইনপুট এবং আউটপুট ক্যাপাসিটর, আগেরটার মতোই। এক্ষেত্রেও কিন্তু আমরা একই ফেজে পাবো, কিন্তু এখানে অন্য একটা সমস্যা আছে, সেটা আমি বলতেছি তোমাদেরকে। তো এখানে কি হবে, দেখো পজিটিভ হাফ সাইকেলের জন্য ইনপুটে প্রদত্ত ফরওয়ার্ড বায়াস বাড়তে থাকে, ফলে কালেক্টরের সাপেক্ষে ভিবিই নেগেটিভ হয়। কার্যক্রমটা একই রকম, বেজ এবং ইমিটার কারেন্ট বাড়তে থাকে, আরসি এর আড়াআড়ি ভোল্টেজ ড্রপ বাড়তে থাকবে। এভাবে আউটপুট ভোল্টেজ বাড়ার কারণে আউটপুটে বিবর্ধিত আকারে আমরা একটা পজিটিভ হাফ সাইকেল তৈরি হবে। তার মানে পজিটিভ হাফ সাইকেল যখন আমরা এখানে এর ইনপুটে দিব, তখন আউটপুটেও আমরা পজিটিভ হাফ সাইকেল একটা বিবর্ধিত আকারে আমরা পাবো। একই রকম ভাবে যখন আমরা এখানে নেগেটিভ হাফ সাইকেল প্রদান করব, সেক্ষেত্রেও আমাদের কি হবে, একই রকম ঘটনা ঘটবে, যে বিপরীত আকারে আমরা একটা নেগেটিভ হাফ সাইকেল আমরা আউটপুটে পাবো। কিন্তু এখানে যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে, যদিও এটা একই ফেজে অ্যামপ্লিফিকেশন ঘটে, তবুও এর ইনপুট রেজিস্ট্যান্স অনেক হাই এবং আউটপুট রেজিস্ট্যান্স অনেক কম হওয়ার কারণে একে আমরা অ্যামপ্লিফায়ার হিসেবে ব্যবহার করতে পারি না। প্রশ্ন আসতে পারে এরকম যে কমন কালেক্টর অ্যামপ্লিফায়ারকে আমরা কেন অ্যামপ্লিফায়ার হিসেবে সার্কিটে ব্যবহার করি না। এটার মূলত দুইটা কারণ। একটা হচ্ছে এর ইনপুট যে রেজিস্ট্যান্সটা আছে, এর ইনপুট রেজিস্ট্যান্স, এখানকার ইনপুট রেজিস্ট্যান্সটা অনেক বেশি হাই থাকে, যেটা আমাদের কাম্য নয়, এবং আউটপুট রেজিস্ট্যান্সটা অনেক কম থাকে, সেটাও আমাদের কাম্য নয়। তো এই কারণে এটাকে আমরা সাধারণত কমন কালেক্টর অ্যামপ্লিফায়ারকে আমরা অ্যামপ্লিফায়ার হিসাবে কোথাও আমরা ব্যবহার করতে চাই না। তো এই হচ্ছে মোটামুটি আমাদের কমন কালেক্টর অ্যামপ্লিফায়ার, এবং আমরা সব বিষয়গুলো আমরা দেখলাম। এখন আমি রিভিউ করতে চাচ্ছি আজকের লাইভ ক্লাসটা। তো আজকের আমরা জানি যে আমাদের যে চ্যাপ্টারটা আমরা দেখলাম এতক্ষণ, সেটা হচ্ছে সপ্তম অধ্যায়। তো সপ্তম অধ্যায়ের অর্ধেক অংশ আজকে আমরা দেখেছি এই লাইভ ক্লাসে 8-এ। বাকি অংশটা আরো বেশি ইম্পর্টেন্ট, সেটা আমরা পরবর্তী ক্লাসে দেখব। আমি তোমাদেরকে দেখাবো নেক্সট স্লাইডে যে আমরা কি কি সম্পর্কে আলোচনা করব। তাহলে এখন আমরা একটু রিভিউটা করি, যে আমরা কি জানলাম। যে বিজেটি অ্যামপ্লিফায়ার, অ্যামপ্লিফিকেশন এবং গেইন সম্পর্কে আলোচনা করলাম। সেটা হচ্ছে আমরা বিজেটি অ্যামপ্লিফায়ার বা অ্যামপ্লিফায়ার বলতে আমরা কি বুঝি, যে এর ইনপুটে খুব ছোট মানের একটা সিগন্যাল দেবো, আউটপুটে বিবর্ধিত আকারে আমরা একটা সিগন্যালটা পাবো। একই রকম সিগন্যাল একই ফেজে হোক, আউট অফ ফেজে হোক, যেভাবেই হোক, আমরা হচ্ছে আউটপুটে একটা বিবর্ধিত সিগন্যাল আমরা পাবো। আর এটার যে প্রক্রিয়াটা, সেটাকেই বলা হচ্ছে অ্যামপ্লিফিকেশন। এবং গেইন সম্পর্কে আমরা আলোচনা করেছি, যে অ্যামপ্লিফায়ারের গেইন অর্থাৎ আউটপুট ভাগ ইনপুট। এখানে 3 ধরনের গেইন ছিল আমাদের। একটা হচ্ছে ভোল্টেজ গেইন ছিল, একটা কারেন্ট গেইন ছিল, একটা ছিল পাওয়ার গেইন। তো এটা আমরা আলোচনা করেছিলে। এরপরে দেখেছি আমরা অ্যামপ্লিফায়ারের শ্রেণী বিভাগ। অ্যামপ্লিফায়ারকে আমরা বিভিন্নভাবে ভাগ করতে পারি। সেই ভাগগুলো আমরা দেখেছি, একটা কলামের মাধ্যমে আমরা দেখেছি, একটা টেবিলের মাধ্যমে দেখার চেষ্টা করেছি। তো তোমরা এটা মনে রাখবে, অ্যামপ্লিফায়ারের প্রকারভেদ কিন্তু পরীক্ষায় আসে। তারপরে আমরা দেখলাম কমন ইমিটার অ্যামপ্লিফায়ারের অপারেশন। এটা খুবই ইম্পর্টেন্ট। কমন ইমিটার অর্থাৎ ইমিটারটা কমন থাকবে ইনপুট এবং আউটপুটে। তারপরে এই কমন ইমিটার অ্যামপ্লিফায়ারের ডিসি এবং এসি ইকুইভ্যালেন্ট সার্কিট দেখেছি। তারপরে হচ্ছে কমন ইমিটার অ্যামপ্লিফায়ারের যে বৈশিষ্ট্যটা, এটার ভোল্টেজ গেইন কিরকম, কারেন্ট গেইন কিরকম আসে, সেটা আমরা দেখেছি। তারপর ডিসি ইকুইভ্যালেন্ট সার্কিট সম্পর্কে আলোচনা করলাম।
তারপরে আলোচনা করলাম হচ্ছে কমন বেজ এমপ্লিফায়ার সম্পর্কে। কমন বেজ এমপ্লিফায়ারের চিত্রটা কিরকম সেটা দেখলাম, এবং এর আউটপুট, ইনপুট এবং আউটপুট যে সিগন্যালটা কিরকম সেটাও আমরা দেখলাম। কমন বেসটাকেও আমরা ব্যবহার করতে পারি বিভিন্ন জায়গায়, কারণ এটা হচ্ছে একই ফেজে থাকে এর ইনপুট এবং আউটপুট। তারপরে আমরা দেখলাম হচ্ছে কমন কালেক্টর এমপ্লিফায়ার সম্পর্কে আমরা আলোচনা করলাম, যে কমন কালেক্টর এমপ্লিফায়ার আমরা এমপ্লিফায়ার হিসেবে ব্যবহার করতে পারি না, কিন্তু এটা এমপ্লিফায়ার হিসেবে আমরা কাজ করে সেটা আমরা দেখলাম। তো আমি তোমাদেরকে একটা অ্যাসাইনমেন্ট, বরাবরের মতোই অ্যাসাইনমেন্ট দেওয়ার দিতে চাচ্ছি। তোমরা অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করবে এবং সেই অ্যাসাইনমেন্টটা পরবর্তীতে ক্লাস স্বাভাবিক হলে তোমরা অ্যাসাইনমেন্টটা সংশ্লিষ্ট টিচারকে দিবে। তো সেখান থেকেই তোমাদের ধারাবাহিক মূল্যায়ন হয়তো নির্ধারণ করব আমরা। তো অ্যাসাইনমেন্ট নাম্বার 8, তো 8 নম্বর অ্যাসাইনমেন্টের প্রথম অংশে আছে একটা কমন ইমিটার পিএনপি ট্রানজিস্টর এমপ্লিফায়ারের চিত্র অঙ্কন করে কার্যপ্রণালী বর্ণনা করো। আমি তোমাদেরকে এখানে দেখাইলাম যেটা, সেটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টর দিয়ে কমন ইমিটার এমপ্লিফায়ার। তো সেটা তোমরা করবা হচ্ছে পিএনপি ট্রানজিস্টর দিয়ে। তো এটা তোমাদের টেক্সট যে বুক আছে সেখানে পাবা। হ্যাঁ, তো এখান থেকে তোমরা অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করবা। আরেকটা হচ্ছে দ্বিতীয় অংশ যেটা, সেটা হচ্ছে কমন বেস এবং কমন কালেক্টর এমপ্লিফায়ারের এসি সমতুল্য সার্কিট তোমরা ব্যাখ্যা করবা। অর্থাৎ কমন বেস এবং কমন কালেক্টর, আমি তোমাদেরকে এসি এবং ডিসি সমতুল্য সার্কিট দেখিয়েছি কমন ইমিটারের ক্ষেত্রে। তোমরা নিজেরা করবা হচ্ছে কমন বেস এবং কমন কালেক্টর এমপ্লিফায়ারের এসি সমতুল্য সার্কিট তোমরা অ্যাসাইনমেন্ট করবা। তো আজকের এই লাইভ ক্লাসের তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমি দেখি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এখন তেমন কোনো কোশ্চেন নাই। গত ক্লাসে কিছু কোশ্চেন ছিল যে অ্যাসাইনমেন্ট সম্পর্কে, অ্যাসাইনমেন্ট কি হবে। তোমরা একটু ভালো করে আমার লেকচারটা শুনবে। তো শুনলে তোমরা হচ্ছে বুঝতে পারবে যে আসলে অ্যাসাইনমেন্টটা আমি কিভাবে করতে বলছি এবং কিভাবে জমা দিতে বলছি সংশ্লিষ্ট টিচারদের কাছে। তো এখন আমরা একটু দেখি যে পরবর্তী ক্লাস, অর্থাৎ আমাদের লাইভ ক্লাস 9-এর অর্থাৎ চ্যাপ্টার 7-এর বাকি অংশে আমরা কি কি আলোচনা করব। এটা একটু তোমরা দেখে আসবা। কমন বেস, কমন ইমিটার এবং কমন কালেক্টর এমপ্লিফায়ারের বৈশিষ্ট্যগত পার্থক্য, অর্থাৎ এই তিনটে এমপ্লিফায়ারের বৈশিষ্ট্যের মধ্যে যে পার্থক্যগুলো আছে, এই পার্থক্যগুলো তোমরা একটু দেখে আসবা। আমি এখানে আলোচনা করব। এরপরে দেখবো হচ্ছে মাল্টি স্টেজ ডাইরেক্ট কাপলড এমপ্লিফায়ার, যেটা হচ্ছে আমি তোমাদেরকে এমপ্লিফায়ারের শ্রেণী বিভাগের মধ্যে বলেছি। এরপরে হচ্ছে মাল্টি স্টেজ ট্রান্সফরমার কাপলড এমপ্লিফায়ার সম্পর্কে আলোচনা করব। তারপরে আরসি কাপলড এমপ্লিফায়ার সম্পর্কে আলোচনা করব। তারপরে আলোচনা করার চেষ্টা করব পুশ পুল এমপ্লিফায়ার সম্পর্কে। প্রত্যেকটারই একটা একটা করে সার্কিট থাকবে এবং সেই সার্কিট অনুযায়ী আমরা আলোচনা করব। তারপরে হচ্ছে ক্লাস বি পুশ পুল এমপ্লিফায়ার সম্পর্কে আমরা আলোচনা করব এবং এই সংক্রান্ত কিছু গাণিতিক সমস্যা আমরা সমাধান করার চেষ্টা করব লাইভ ক্লাস 9। তো আশা করি আজকের ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো এবং গত ক্লাসগুলোও তোমরা বুঝতে পেরেছো। তো এই প্রেজেন্টেশনটা, আমার এই প্রেজেন্টেশনটা বা এই লাইভ ক্লাসটা তোমরা বারবার দেখার চেষ্টা করবে। দেখলে তোমাদের বিষয়গুলো ক্লিয়ার হবে। তো এই প্রেজেন্টেশনটি বারবার তোমরা ভিজিট করতে পারো, দেখার জন্য ভিজিট করতে পারো www.skills.gov.bd এই ওয়েবসাইটে, অথবা দক্ষতা বাতায়ন এর ওয়েবসাইটের পেজটা এরকম হবে। তো আমি আবারও তোমাদেরকে আগের মতোই একটি কথাই বলবো, যে এই আমাদের মহামারীর সময়ে, করোনা মহামারীর সময়ে তোমরা ঘরে বসে যে ক্লাস করতে পারতেছো, এটার জন্য টেকনিক্যাল সহযোগিতা দেওয়ার জন্য আমি A2I এর কর্মকর্তাবৃন্দকে ধন্যবাদ জানাই এবং সেই সাথে আমাদের কারিগরি শিক্ষা অধিদপ্তরের যারা এটার সঙ্গে জড়িত আছে এবং আমরা যারা ক্লাস নিচ্ছি, তো সকলকেই আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। সকলে ভালো থাকি, আমরা সুস্থ থাকি। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমাদের দেখা হবে। সে পর্যন্ত সকলেই আমরা ভালো থাকবো ইনশাআল্লাহ।